আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের আজকের লেকচারে বাংলাদেশ বিষয়ের মধ্যে এমন কিছু টপিক আমরা সন্নিবেশিত করেছি যেখানে আমাদের পরিবেশ সংক্রান্ত কিছু আলোচনা রয়েছে, যেখানে আমরা চেষ্টা করব আমাদের বাংলাদেশের যে স্থানীয় সরকার ব্যবস্থাটি রয়েছে তার কিছু মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার, এবং আমরা এটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে এই কনসেপ্টগুলো থেকে আমাদের ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসতে পারে, যেহেতু অনেকাংশে আমরা এখন পর্যন্ত ভর্তি পরীক্ষার ফরম্যাটটি সম্পর্কে ক্লিয়ার না। সো সেই সাপেক্ষে কিন্তু আমরা চেষ্টা করব আমাদের এই অ্যাডমিশন প্রোগ্রামের মধ্যে যতটুকু সম্ভব তোমাদেরকে সহযোগিতা করার এই কনসেপ্টগুলো নিয়ে। সো আজকে লেকচারগুলো খুব দ্রুতই শুরু করে দেওয়া দরকার। আপনারা প্রথমেই একটু বলে নেওয়া দরকার, আপনাদের সাথে আজকে আমি রয়েছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। আমরা আর কালক্ষেপণ করবো না, আমরা সময় ক্ষেপণ না করে সরাসরি আমরা আমাদের আজকের আলোচনার টপিকে মনোনিবেশ করব। আমরা প্রথমেই দেখে নেব কোন কোন বিষয় আমাদের আজকের আলোচনার টপিকে থাকছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে বাংলাদেশের পরিবেশ ভিত্তিক ব্যবস্থাপনা, যেখানে কিনা আমরা পরিবেশ নিয়ে বিভিন্ন আলোচনা করবো। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ব্যবস্থা, এই বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনা, এটি নিয়ে আমরা আলোচনা করব। এবং সর্বশেষ সেটি হচ্ছে গণমাধ্যম। প্রথমে একটু আমাদের আজকের টপিকের আউটলাইনগুলো বলে নিই। আমাদের বাংলাদেশের পরিবেশ ভিত্তিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আমাদের আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে যে বর্তমান বাংলাদেশের বনজ সম্পদের আপডেটটা আসলে কেমন, মাটি কেন্দ্রিক বিভিন্ন বিষয় থাকবে, এবং আমাদের যে বনজ সম্পদের সাথে পরিবেশের একটি সম্পর্ক, এবং এই সম্পর্ক ভিত্তিক অবস্থান বা আলোচনা থেকে কি ধরনের প্রশ্ন আমাদের ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে সেটি নিয়ে আমরা একটা অ্যানালাইসিস প্রদান করার চেষ্টা করব। সো এটি ছিল মূলত বাংলাদেশের পরিবেশ ভিত্তিক ব্যবস্থাপনার কনসেপ্ট থেকে। আমরা চেষ্টা করব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের রাজনীতি একটি বহুদলীয় গণতন্ত্রের চর্চাটি সবসময় করে থাকে, এবং এই পার্সপেক্টিভ থেকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা আসলে কেমন এবং সেই ব্যবস্থার সাথে আমাদের রাষ্ট্রীয় যে পন্থা সেই পন্থাটি কতটুকু রিলেটেড সেটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি স্থানীয় সরকার ব্যবস্থাপনা। আমরা প্রত্যেকেই জানি আমাদের বাংলাদেশের সরকারের একটি ক্ষমতার বিকেন্দ্রীকরণ রয়েছে, তার মানে প্রত্যেকটি স্তরে কিন্তু ক্ষমতার একটি বিভক্তি রয়েছে, একটি পর্যায় রয়েছে, এবং সেই পর্যায় সাপেক্ষে কিন্তু আমাদের বিভিন্ন স্থানীয় সরকার গঠিত হয়, এবং সেই স্থানীয় সরকারের স্তরগুলো কি বা স্থানীয় সরকারের যে ক্রমধারাগুলো কি, সেই ক্রমধারা নিয়ে মূলত আমরা এখানে কথা বলবো। এবং গণমাধ্যম, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের টিভি মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া যেটি আমরা বলি না কেন, সেই দৃষ্টিকোণ থেকে একটা বড় অবস্থান বাংলাদেশের রয়েছে। এবং এই গণমাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশের যে রেডিও সেক্টর কিংবা টেলিভিশন সেক্টর, সেই সেক্টরগুলোকে নিয়ে মূলত আমাদের মৌলিক আলোচনাগুলো সন্নিবেশিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি আমাদের আজকের মূল আলোচনায় প্রবেশ করব। আমরা দেখে নেব আমাদের আলোচনার ধরন অনুযায়ী আমাদের আজকের টপিকগুলো। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশের পরিবেশ ভিত্তিক ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রথম যে কনসেপ্টটি চলে এসেছে সেটি যে কৃষি সম্পর্কিত ধারণা। স্লাইডের তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা আশা করি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। প্রথমে যে তথ্য প্রবাহের মাধ্যমে আমরা কয়েকটি বিষয় জানার চেষ্টা করব, সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে বিষয়টি বলা রয়েছে এসআরডিআই এর পুনরূপটি হচ্ছে সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি মূলত মাটির যে উৎপাদন ক্ষমতা তার একটি প্রতিষ্ঠান সেই সংক্রান্ত এসআরডিআই, যার পুনরূপ আপনারা আবারও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে এটি সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। সো এটি ছিল মূলত এই ক্ষেত্রেই মূলত বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটি এটি কিন্তু 5 ভাগে বিভক্ত। সো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে রয়েছে পাহাড়ি মাটি, রয়েছে ল্যাটোসেলিক মাটি, এছাড়া রয়েছে পলল মাটি, রয়েছে জলাভূমি মাটি, এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি কোষ মাটি। সো এই 5 ধরনের মাটি মূলত বাংলাদেশের বেসিক্যালি যে প্রকারভেদ, মাটির প্রকারভেদ, সেখানে প্রাকৃতিক এবং রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে মাটির এই বিভক্তিটি তৈরি করা হয়েছে। আমাদের বাংলাদেশে আমরা সবাই বলে রাখি যে এটি কৃষিভিত্তিক দেশ, বা এখানে কৃষির অবদান বা কৃষির যে অবস্থান সেটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অধিকাংশ এলাকা এটি হচ্ছে পলল গঠিত সমভূমি। পলল বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে, আমরা অনেক সময় আগের লেকচারগুলোতে জেনেছিলাম যে আমাদের এক ধরনের ভূমি রয়েছে যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি বলা হয়। সো বেসিক্যালি এই প্রকারের অন্তর্গত আমরা দেখেছি পদ্মা, যমুনা বা বিভিন্ন নদীর অববাহিকা কেন্দ্রিক কিছু সমভূমি তৈরি হয়। মূলত সেই তার সাথে এই সমভূমিটা অনেকটাই সম্পর্কিত, এবং এখানে বাংলাদেশের অধিকাংশ এলাকা পলল গঠিত বলতে যে
যে নদী বাহিত যে পলি থাকে, যে পলির মাধ্যমে একটি সমভূমি গঠিত হয়। সো এটিকেই ইন্ডিকেট করা হয়েছে। আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের যে অধিকাংশ এলাকা সেটি অ্যাকচুয়ালি পলল গঠিত সমভূমি। আমরা দেখতে পাচ্ছি শস্য ভাণ্ডার বলা হয় বরিশাল জেলাকে। খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য যে আমাদের বর্তমান সময়টিতে বরিশাল জেলা তাকে বলা হয় শস্য ভাণ্ডার। আমরা দেখতে পাচ্ছি কৃষি উন্নয়নে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করা হয় 1973 সাল থেকে। এটি কিন্তু অনেক প্রাচীন একটি পুরস্কারই বটে এবং কৃষি উন্নয়ন এবং কৃষি উৎপাদনের ক্ষেত্রে এক ধরনের উৎসাহ প্রদান করার জন্য বা একটি প্রণোদনা বললে ভুল হবে, উৎসাহটি আসলে সঠিক, যে উৎসাহ প্রদান করার জন্যই মূলত 1973 সাল থেকে এই রাষ্ট্রপতি পুরস্কারটি কৃষি উন্নয়নের দৃষ্টিকোণ থেকে এটি প্রদান করা হয়। আমরা দেখতে পাচ্ছি BRRI, এটি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং এটি প্রতিষ্ঠিত হয় 1970 সালে। এবং মোর ইম্পর্টেন্টলি যেটি আমাদের জানা দরকার সেটি হচ্ছে যে এই বাংলাদেশের ধান গবেষণার ক্ষেত্রে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এবং একমাত্র প্রতিষ্ঠান। মোর ইম্পর্টেন্টলি যে বিষয়টা আমাদের আরেকটু জানা লাগবে সেটি হচ্ছে যে পরের যে সংগঠনটি সেটি হচ্ছে BARI। BARI হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এবং এই বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট এটি মূলত প্রতিষ্ঠিত হয় 1976 সাল থেকে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এই যে দুটি সংগঠনের সাথে একটি সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কের জায়গা থেকে কিন্তু অনেক সময় যেটি বলে এটিকে অনেকে একটু কনফিউজড হয়ে যান, অনেকে বুঝতে পারেন না যে আসলে কোন বিষয়টির মাধ্যমে কোনটি সিলেক্ট করতে হবে। সো BRRI আমি আবারও বলছি যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট এবং BARI এটি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি BADC হচ্ছে মূলত বাংলাদেশের প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান। সো এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি একই সাথে পরবর্তী তথ্য স্বর্ণা সার, যেটি কিনা আবিষ্কৃত হয় 1987 সালে, খুবই গুরুত্বপূর্ণ সার উৎপাদনের ক্ষেত্রে খুবই কানেক্টেড। আমরা এই অপশনগুলোর বাইরে আরও কিছু তথ্য নিয়ে আলোচনা করি। যেমন আমাদের এটি কিন্তু আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে বড় খাত হচ্ছে কৃষি। সো একটি সমীক্ষা একটু বলে রাখি যেটি কিনা 2018 সালের বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষার তথ্য। এটি হচ্ছে মোট শ্রমশক্তির 40.6% যোগান দিয়ে থাকে এই অবস্থান থেকে কৃষি। এবং আমাদের যে দেশের জিডিপি, সেই জিডিপিতে কিন্তু এর অবদান প্রায় 14.10%। আমি আবারও বলছি এটা কিন্তু 2018 পার্সপেক্টিভ থেকে বলা। এবং আমাদের এই কৃষির ভূমিকার সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের দেশের সামষ্টিক অর্থনীতির ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি আমরা বলতে পারি, কিংবা দারিদ্র দূরীকরণ, কিংবা মানব সম্পদ উন্নয়ন, কিংবা খাদ্য নিরাপত্তা, যেই দৃষ্টিকোণ থেকে বলি না কেন মূলত কৃষির অবদানটি রয়েছে। সো বেসিক্যালি আমাদের এই যেটা আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন সময় বিভিন্ন কীটনাশক তৈরি করা হয়। যেমন আমরা 2003 সালে দেখি যে ধানে ব্যবহার করা হয় কীটনাশক গ্র্যানুলার কার্বোফুরান নামে বা সিনথেটিক পাইরোথ্রয়েডস নামে কিংবা ম্যালাথাইন নামে। এই নামগুলো কিন্তু মাঝে মধ্যে একটু টুকে নেওয়া আমাদের জন্য বেটার। সো এই নামের যে কীটনাশকগুলো এগুলো কিন্তু এই দেশীয় ব্যবহারের ক্ষেত্রে প্রায় 13,000 টন ছাড়িয়ে যায় ব্যবহারের পরিমাণটি। কেননা কীটনাশক কিন্তু অনেক ক্ষেত্রে পরিবেশের জন্য হুমকি স্বরূপ নয়, বরং দরিদ্র চাষি যারা রয়েছে তাদের জন্য কিন্তু বাড়তি খরচের বোঝা। সো দেখা গেছে ধানে কীটনাশকের ব্যবহার কমাতে বাংলাদেশের যে ধান গবেষণা ইনস্টিটিউট, যেটা আমরা একটু আগে জানলাম যে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এবং তাদের সাথে বিভিন্ন NGO এবং আন্তর্জাতিক সংস্থা তারা কাজ করে যাচ্ছে। সো এটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই সম্পর্কে জানাটা। সো আমরা এখন আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে সুন্দরবন সম্পর্কিত কিছু পার্টিকুলার এবং কিছু মৌলিক আলোচনা সন্নিবেশিত করা দরকার, যেটা আমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি তথ্য প্রবাহ অনুযায়ী যে সুন্দরবনের আয়তন হচ্ছে 6,017 বর্গ কিলোমিটার। বর্তমানে যে সুন্দরবনের আয়তন সংক্রান্ত আলোচনা এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সুন্দরবনের 62% বাংলাদেশে এবং 38% ভারতে অবস্থিত। এটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ, এখানে একটু বানান ভুল রয়েছে, বলা আছে এটা ম্যানগ্রোভ হবে। সো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ ও টাইডাল বা স্রোতজ বন হলো সুন্দরবন, যেটি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনের বৃহত্তম বৃক্ষ এটি হচ্ছে সুন্দরী। 70% অবস্থান রয়েছে এই বৃক্ষের সুন্দরবনের মধ্যে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণা করে 1997 সালের 6 ডিসেম্বর। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এর আগেও অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই তথ্যটি চলে এসেছে। সো এটি কিন্তু পরবর্তীতে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে পরিগণিত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের কিন্তু 3টি অভয়ারণ্য রয়েছে, যার মধ্যে একটি হচ্ছে কটকা, একটি হচ্ছে দক্ষিণ নীলকমল
একটি হচ্ছে পশ্চিম মান্দারবাড়িয়া। সো এগুলো হচ্ছে সুন্দরবনের 3টি অভয়ারণ্য, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি দেশের ব্যবহৃত কাঠের শতকরা 60% আসে সুন্দরবন থেকে। সো এটি কিন্তু উৎপাদন ক্ষমতার একটা কনসেপ্টকে নির্দেশ করে, যে সুন্দরবন থেকে বাংলাদেশের অর্থনীতির যে কন্ট্রিবিউশনটি রয়েছে সেই কন্ট্রিবিউশনের প্রক্রিয়াটি আসলে কেমন, সেটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে দেখতে পাচ্ছি সুন্দরবনের আরেকটি নাম হচ্ছে গোরান বনভূমি। সো এই বিষয়টিও খুবই ইম্পর্টেন্ট। আমরা একই সাথে দেখতে পাচ্ছি সুন্দরবন দিবস, এটি কিন্তু 14ই ফেব্রুয়ারি পরিগণিত করা হয় সুন্দরবন দিবসের জায়গাটি। এবং একই সাথে আমরা এটিও দেখতে পাচ্ছি বাঘ গণনার ক্ষেত্রে ব্যবহৃত পদ্ধতির নাম যেটি, সেটি হচ্ছে পাগমার্ক। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এই পাশের বক্সটি যদি একটু খেয়াল করি, বক্সে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যেমন সুন্দরবনকে স্পর্শকারী 5টি জেলা কী কী। সো আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবনকে স্পর্শকারী 5টি জেলা হচ্ছে মূলত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, বরগুনা এবং পটুয়াখালী। সো এই 5টি জেলা মূলত সুন্দরবনকে স্পর্শ করেছে। সো এই পার্সপেক্টিভ থেকে আমরা বুঝতে পারলাম যে সুন্দরবনে যে সামগ্রিক বিষয়, তো সুন্দরবন বিষয় কিন্তু এটি সরাসরি বাংলাদেশের পরিবেশ ভিত্তিক ব্যবস্থাপনার সাথে এই কারণে জড়িত, কারণ আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের বনজ সম্পদের ক্ষেত্রে সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনাটি রয়েছে সেটি হচ্ছে সুন্দরবন সম্পর্কিত আলোচনা। এবং আমরা সুন্দরবনের যদি পজিশন বা অবস্থান নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা বুঝতে পারবো যে সুন্দরবন কিন্তু বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে একটি প্রশস্ত বনভূমি, এবং এটি কিন্তু বিশ্বের প্রাকৃতিক বিস্ময়াবলীর মধ্যেও রয়েছে। এবং এটি যদি আমরা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, যে গঙ্গা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদী, এই 3টি নদীর অববাহিকার বদ্বীপ এলাকায় অবস্থিত এই বনভূমি, যেটি কিনা বাংলাদেশের আমি যে জেলাগুলো বললাম সেগুলো তো রয়েছেই, এর বাইরে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 2টি জেলা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জুড়ে এটি বিস্তৃত। এবং সমুদ্র উপকূলবর্তী যে নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন হিসেবে সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ অখণ্ড বনভূমি এটি মনে করা হয়। এবং 10,000 বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠে সুন্দরবনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে, এবং বাকি অংশ কিন্তু রয়েছে ভারতের মধ্যে। সো এটি ছিল মূলত সুন্দরবনের অবস্থান। এবং আমরা সুন্দরবনের অনেকগুলো কনসেপ্ট সম্পর্কে জানতে পারি, যে এর আয়তন আমরা যদি উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী লক্ষ্য করি, সেটা হচ্ছে 1,39,500 হেক্টর। এটিকে ক্ষেত্রফল বলে নেওয়া ভালো আসলে অনেক ক্ষেত্রে। এবং এই জায়গা থেকে ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান বা যে স্বীকৃতিটি যেটা আমরা দেখতে পেলাম, এটি আসলে 11তম অধিবেশনে এটি বলা হয়। এবং আমরা যদি দেখি যে রামসার যে জলভূমি, সেক্ষেত্রে কিন্তু প্রাতিষ্ঠানিক নাম হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট, এবং রামসার জলভূমিতে সুন্দরবনের অন্তর্ভুক্তিটি হচ্ছে 1992 সালের 21শে মে, এবং এটিও উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী প্রমাণিত। সো বেসিক্যালি এই হচ্ছে সুন্দরবন কেন্দ্রিক আলোচনা, যেটি কিনা আমাদের বাংলাদেশের, প্রথমেই বলেছি আমি, বাংলাদেশের বনজ সম্পদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য হিসেবে পরিগণিত। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে প্রাকৃতিক জ্বালানি সম্পর্কিত, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনাই বটে। প্রাকৃতিক জ্বালানির ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান অবস্থান কেমন, প্রথমেই যে কথাটা আমি একটু বলে নেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে। সো খুবই গুরুত্বপূর্ণ কেন, কারণটি হচ্ছে যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রাকৃতিক সম্পদ বা অনেকগুলো খনিজ সম্পদ রয়েছে, যেগুলো কিন্তু খুবই যেটাকে বলে এখনো পর্যন্ত খুবই সুপ্ত অবস্থায় রয়েছে, যেখানে একটি প্রাতিষ্ঠানিকীকরণ অভাব লক্ষ্য করা যায় অনেক ক্ষেত্রে। সো এই প্রাতিষ্ঠানিকীকরণগুলো ধীরে ধীরে হচ্ছে, সেই কারণে হয়তো বা এটিকে নীরব খনির দেশ বলা হয় বাংলাদেশকে প্রাকৃতিক জ্বালানির ক্ষেত্রে। সো আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের জ্বালানি তেল শোধনাগার, যেটি এই তেল শোধনাগারটি অবস্থিত চট্টগ্রামে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশের তেল শোধনাগারের বর্তমান অবস্থা কোথায়। আমরা দেখতে পাচ্ছি বড়পুকুরিয়া কয়লা খনি, এটি কিন্তু অবস্থিত দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চৌহট্টি গ্রামে। আমরা বড়পুকুরিয়া কয়লা খনির নাম সবাই কম বেশি শুনেছি, কিন্তু আমরা এর অবস্থান সম্পর্কে হয়তো অনেকেই মোটামুটি সম্পর্কে জানি। সো বেসিক্যালি বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার চৌহট্টি গ্রামে অবস্থিত। আমরা দেখতে পাচ্ছি মধ্যপাড়া কঠিন শিলা খনি, এটি কিন্তু অবস্থিত দিনাজপুরের পার্বতীপুরে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্নই বটে। এবং এই মধ্যপাড়া কঠিন শিলা খনি এই সংক্রান্ত প্রশ্নটি অতীতে কোনো একটি ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা এসেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা গ্যাস ক্ষেত্র নিয়ে একটু আলোচনা করব, এবং গ্যাস ক্ষেত্র নিয়ে আলোচনা করার পার্সপেক্টিভ থেকে আমাদের দুটি বিষয় খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে। আমরা দুটি বিষয় দেখতে পাচ্ছি, যে একটি গ্যাস ক্ষেত্রের যেটিকে বলা হয় একটি বর্ণনা, এবং আরেকটি হচ্ছে তথ্য প্রবাহ। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটের হরিপুর, এটি প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র। এবং
মূলত প্রাকৃতিক গ্যাসের যদি আমরা একটা মিনিমাম বর্ণনা দিই, মূলত প্রাকৃতিক গ্যাস কি? সো প্রাকৃতিক গ্যাস হচ্ছে এমন একটি বিষয়, তো এই যে আমি বললাম প্রাকৃতিক গ্যাস কি, এই ধরনের প্রশ্নও কিন্তু অনেক সময় ভর্তি পরীক্ষা চলে আসতে পারে। আমি কোনো একটি লেকচারে আলোচনা করেছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ের ফরম্যাট সম্পর্কে আমরা এখনও জানি না, সুতরাং এসকিউ বা শর্ট কোশ্চেন টাইপের প্রশ্নগুলো চলে আসতে পারে। এমনটাও হতে পারে যে আসলে আপনাকে ছোট করে একটা বর্ণনা লিখে দিতে হচ্ছে। সো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়ের ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, একটু ডিটেলসে পড়ে ফেলতে হবে, একটু বর্ণনা সহকারে জানতে হবে, একটু ডিপে গিয়ে জানতে হবে। সো এই কারণে কিন্তু অনেক সময় আমি এক্সট্রা অনুযায়ী অনেক কিছু বলে দিই। সেই সাপেক্ষে যদি আমরা একটু বলি যে প্রাকৃতিক গ্যাসটি আসলে কি, সো মূলত প্রাকৃতিক গ্যাস হচ্ছে ভূত্বকে প্রাপ্ত একটি দাহ্য গ্যাসের মিশ্রণ, যেটি কিনা খনিজ তেলের সঙ্গে সম্পৃক্ত থাকে। এই কারণে কিন্তু বলা হচ্ছে দাহ্য গ্যাসের মিশ্রণ। এবং কয়লা এবং তেল ছাড়া বিশ্বের 3টি জীবাশ্ম জ্বালানির অন্যতম। আমরা যদি একটু অন্যভাবে বলি যে স্বাভাবিক চাপ এবং তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বনই কিন্তু হচ্ছে প্রাকৃতিক গ্যাস। আমি তো আবার ব্যাখ্যা করে বলি যে এটি হচ্ছে যে স্বাভাবিক চাপ ও তাপে গ্যাস বা বাষ্পাকারে অবস্থিত হাইড্রোকার্বন, ওই হাইড্রোকার্বনই হচ্ছে মূলত প্রাকৃতিক গ্যাস। এবং অনেকে মনে করেন প্রধান গুরুত্বপূর্ণ উপাদান মিথেন হলেও এখানে ইথেন রয়েছে, প্রোপেন রয়েছে, এমনকি অন্যান্য উপাদানও কিন্তু এর মধ্যে বিদ্যমান থাকতে পারে। এবং প্রচলিত অপদ্রব্য যেগুলো রয়েছে, অপদ্রব্য সমূহের মধ্যে নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড কিংবা হাইড্রোজেন সালফাইড এগুলো কিন্তু অন্তর্ভুক্ত। এবং একটি তথ্য বা একটি কথা আমাদের খুব ভালোভাবে জেনে ফেলতে হবে, সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস এটি স্বয়ংসম্পূর্ণভাবেও থাকতে পারে, আবার তেল সহযোগেও বিদ্যমান থাকতে পারে। আমি আবারও বলছি, একটু খেয়াল করে শুনবেন যে প্রাকৃতিক গ্যাস স্বয়ংসম্পূর্ণভাবেও থাকতে পারে, আবার তেল সহযোগেও কিন্তু এটি বিদ্যমান থাকতে পারে। এবং খুবই স্বাভাবিকভাবে আমাদের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাস অতি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছে। আমরা সবাই জানি যে পরিবেশ বান্ধব জ্বালানি ক্ষেত্রে আমাদের অনেকগুলো উৎপাদন বা অনেকগুলো উপাদান এখানে সন্নিবেশিত রয়েছে। সো আমরা একটু তথ্য প্রবাহের দিকে চোখ বুলাবো যে প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে সিলেটের হরিপুরে। আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে ভোলা নর্থ, এটি সর্বশেষ অর্থাৎ শেষের দিকে এটি আবিষ্কার করা। আমরা দেখতে পাচ্ছি সর্বমোট গ্যাস ক্ষেত্র হচ্ছে 27টি, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সেটি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস। আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক গ্যাস ক্ষেত্র সংখ্যা হচ্ছে 2টি, একটি হচ্ছে সাঙ্গু এবং অপরটি হচ্ছে কুতুবদিয়া। সো এটি হচ্ছে সামুদ্রিক গ্যাস ক্ষেত্রে যে তথ্য প্রবাহ সেটি। এবং আমরা একই সাথে দেখতে পাচ্ছি পরিত্যক্ত গ্যাস ক্ষেত্র হচ্ছে 3টি, একটি হচ্ছে সাঙ্গু, একটি হচ্ছে ছাতক এবং আরেকটা হচ্ছে কামতা। সো এটি ছিল মূলত পরিত্যক্ত গ্যাস ক্ষেত্রের সংখ্যাটি। এবং আমরা যদি একটু অতীত ইতিহাস নিয়ে আলোচনা করি, আমরা কিন্তু একটা বিষয় লক্ষ্য করতে পারি যে গ্যাস ক্ষেত্রটি কিন্তু 2010 সাল পর্যন্ত যদি আমরা বিশ্লেষণ করি, সেখানে আমরা 23টি গ্যাস ক্ষেত্র দেখবো, অর্থাৎ লাস্ট 10 বছরে আমরা আরও নতুন 4টি গ্যাস ক্ষেত্র লক্ষ্য করতে পেরেছি। এবং মোর ইম্পর্টেন্টলি যেই মুহূর্তে 23টি গ্যাস ক্ষেত্র ছিল, সেখানে কিন্তু মোট মজুদ ছিল প্রায় 26 ট্রিলিয়ন ঘনফুট, যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ কিন্তু প্রায় 21 ট্রিলিয়ন ঘনফুট বলে বিবেচনা করা হয়ে থাকে। এবং আপনারা বুঝতে পারছেন নিঃসন্দেহে কিন্তু 2020 সালের কনসেপ্ট থেকে এটি কিন্তু আরও বৃদ্ধি পেয়েছে। এবং এই কারণে কিন্তু এই বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাস এটি কিন্তু বলা হয় অধিক বিশুদ্ধ, কারণ এর মধ্যে প্রায় 95% থেকে 99% হচ্ছে মিথেন, এবং এর মধ্যে মিথেন বা সালফার কিন্তু অনুপস্থিত। সো যার কারণে এই কনসেপ্টটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় হচ্ছে কি, আমাদের দেশে কিন্তু অনেকগুলো আবিষ্কৃত এবং খুবই গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র রয়েছে, যেমন সিলেট রয়েছে, ছাতক রয়েছে, তিতাস রয়েছে, রশিদপুর রয়েছে, কৈলাসটিলা, হবিগঞ্জ, বাখরাবাদ, সেমুতান, কুতুবদিয়া, বেগমগঞ্জ, কামতা, ফেনী, কিংবা আরও বলা যায় বিয়ানীবাজার, ফেঞ্জুগঞ্জ, জালালাবাদ, নরসিংদী, মেঘনা, শাহবাজপুর, শালদা নদী, সাঙ্গু, বিবিয়ানা বা মৌলভীবাজার। সো অধিকাংশ গ্যাস ক্ষেত্রই কিন্তু বাংলাদেশের যে পূর্বাংশ ইন্দো বার্মা ওই এর যে সন্নিকটস্থ স্থলভাগে অবস্থিত। সো এই জায়গা থেকেও কিন্তু বাংলাদেশের গ্যাস ক্ষেত্র সমূহের অনেক যে এলাকা কেন্দ্রিক বিষয় সেগুলো বোঝা যায়। এবং তিতাসের কথা আমরা এখানে বলছিলাম যে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস। মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা অবস্থিত গ্যাস ক্ষেত্র 1962 সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি তারা আবিষ্কার করে। এটি বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী কথাগুলো বলছি। এবং 2000 সাল পর্যন্ত এখানে প্রায় 14টি কূপ খনন করা হয় এবং প্রায় 64 বর্গ কিলোমিটার ব্যাপী বিস্তৃত এই ক্ষেত্রটির গঠন, এর ভূগঠনটা অনেকটা গম্বুজাকৃতির। এবং যে গ্যাস উৎপাদিত বালুকণাগুলির স্তর তার কিন্তু প্রায় 2616 থেকে প্রায় 3124 মিটার গভীরতার মধ্যে রয়েছে। এবং এই 2000 সালের শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখেছি গ্যাস ক্ষেত্র থেকে মোট 1.72 TCF গ্যাস উত্তোলন করা হয়েছে, যেটি কিনা মোট উত্তোলনযোগ্য যে মজুদ সেই মজুদের প্রায় 75% বলা চলে। সেরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্রর আমরা বিষয়গুলো দেখেছি। গ্যাস পাইপলাইন দেখেছি, যেখানে কিনা গ্যাস
ক্ষেত্র থেকে গ্যাস উৎপাদনের পর সেটি পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা হয় এবং সরবরাহ এবং চাহিদা অনুসারে আবার এই পাইপলাইনটিকে স্থাপন করা হয়। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোম্পানিও দেখেছি যে পেট্রো বাংলার 3টি সহায়ক কোম্পানির বিভিন্ন সময় কাজ করেছে। বাংলাদেশ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড রয়েছে, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড রয়েছে এবং এছাড়াও বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড রয়েছে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমরা দেখতে পেয়েছি প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে অনেকগুলো প্রাতিষ্ঠানিকীকরণ টাইপের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর অবস্থানও লক্ষ্য করা গিয়েছে। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করব। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রাণীজ সম্পদ। সো বাংলাদেশের প্রাণীজ সম্পদের ক্ষেত্রে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রবাহ এখানে লক্ষ্য করতে পারছি, সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশে গবাদি পশু গবেষণা ইনস্টিটিউট, যেটি কিনা অবস্থিত হচ্ছে ঢাকার সাভারে। এটিও খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের যে বর্তমানে গবাদি পশু নিয়ে যে গবেষণাটি করা হয় সেই সাপেক্ষে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক বেঙ্গল, এটি হচ্ছে কালো জাতের ছাগল বলা হয় ব্ল্যাক বেঙ্গলকে। আমরা এটিও দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কোয়ার্টার, এটি নিয়ে কিন্তু একটা কনফিউশন হয় ব্ল্যাক বেঙ্গল এবং কোয়ার্টার নিয়ে। আই হোপ কনফিউশন হবে না, কারণ ব্ল্যাক বেঙ্গল আমরা কিন্তু একটা যে প্রকল্প, সেই প্রকল্প একটি বাড়িটি ছাগল প্রকল্প, সেক্ষেত্রেও ব্ল্যাক বেঙ্গলের নামটি শুনেছি এবং আমরা অনেকেই জানি যে ব্ল্যাক বেঙ্গল হচ্ছে এটি ছাগলের জাত বা এটি কালো জাতের ছাগল। আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক কোয়ার্টার, এটি হচ্ছে মূলত গবাদি পশুর রোগ, এটি ব্ল্যাক কোয়ার্টার হিসেবে আখ্যা দেওয়া হয়। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশে হরিণ প্রজনন কেন্দ্র, এটি অবস্থিত হচ্ছে কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুলা হাজরায়। এটি বাংলাদেশের হরিণ প্রজনন কেন্দ্র এবং খুবই গুরুত্বপূর্ণ বটে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে ছাগল প্রজনন কেন্দ্র, এটি অবস্থিত সিলেটের টিলাগড়ে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এটিও দেখতে পাচ্ছি বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সেটি অবস্থিত হচ্ছে সাভারে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি বাংলাদেশের অতিথি পাখি আসে সাইবেরিয়া থেকে, এটা আমরা সবাই কম বেশি জানি যে অতিথি পাখির ক্ষেত্রে বাংলাদেশের সাইবেরিয়া থেকে যে এই বিষয়গুলো চলে আসে। এবং আমরা দেখতে পাচ্ছি গো বসন্ত, যেটি কিন্তু গবাদি পশুর একটি ভয়ঙ্কর রোগ গো বসন্ত, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি চিংড়ি গবেষণা কেন্দ্র, এটি কিন্তু অবস্থিত হচ্ছে বাগেরহাট জেলায়। সো এটিও খুবই গুরুত্বপূর্ণ এবং একটু বলে নেয় চিংড়ি নিয়ে। আমাদের চিংড়িকে অনেক ক্ষেত্রে হোয়াইট গোল্ড বলা হয়, আপনারা সবাই জানেন, এবং এই চিংড়ি সম্পদকে হোয়াইট গোল্ড বলার পাশাপাশি আমরা এটিও দেখতে পেয়েছি যে বাংলাদেশের প্রায় মাথা পিছু প্রতিদিন মৎস্যজাত প্রোটিন গ্রহণের পরিমাণ কিন্তু আমাদের 25 গ্রামের মতো। এবং বাগদা চিংড়ি বা গলদা চিংড়ি, চিংড়ি কিন্তু দুটি জাত আমরা সবাই অনেক বেশি জানি। সো বাগদা চিংড়ির একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি লোনাপানিতে চাষ করা হয় এবং চিংড়ি চাষ অভিকর আইন নামে একটি আইন রয়েছে। এই আইনটি প্রণীত হয় 1992 সালে। এবং এর পাশাপাশি আমাদের আরেকটি বিষয় জেনে নেওয়া ভালো যে বাংলাদেশের সামুদ্রিক জলাশয়ের মোট ক্ষেত্রফল হচ্ছে প্রায় 1,66,000 বর্গ কিলোমিটার। এবং আমরা দেখেছি যে চিংড়ি মাছের ওপর যে গবেষণা, সেই গবেষণা কিন্তু হয়েছিল বা খুলনার পাইকগাছায়। সো এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও আমরা দেখেছি বঙ্গোপসাগরের যে মৎস্যচারণ রয়েছে, সেই মৎস্যচারণ ক্ষেত্র রয়েছে মোট 4টির মতো। যেমন এর মধ্যে একটি রয়েছে নিমগ্ন মহাগহ্বর, যেটি কিনা একটি মৎস্যচারণ ক্ষেত্র। এছাড়া আমরা জানি যে অনেক সময় মাছ সম্পর্কিত তথ্যের ক্ষেত্রে যে বর্ষাকালে রেণুপোনা ছাড়ে। সো মাছ নিয়ে কথাবার্তা বলাটা খুব স্বাভাবিক, কারণ বাংলাদেশের প্রধান প্রাণীজ সম্পদ কিন্তু মাছ। সো সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এটিও জানি যে পুকুরে যে মাছটি বাঁচে না সেটি হচ্ছে ইলিশ মাছ, এটিও জেনে ফেলা ভালো। এবং আমরা সর্বশেষ যে তথ্য প্রবাহে দেখতে পাচ্ছি যে কুমির প্রজনন কেন্দ্র, যেটি কিনা ইদানিংকালে বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে একটি সম্ভাবনা আকারে লক্ষ্য করা যাচ্ছে। সো কুমির প্রজনন কেন্দ্র এটি কিন্তু অবস্থিত ময়মনসিংহের ভালুকায়। এটি ইদানিংকালে অনেক বেশি যেটিকে বলা হয় উৎপাদনের ক্ষেত্রে বা কুমির উৎপাদনের ক্ষেত্রে সেটি খুব ভালো একটি অবস্থান তৈরি করার চেষ্টা করছে, সেই সাপেক্ষে এটিও খুবই গুরুত্বপূর্ণ। সো এই ছিল মূলত আমাদের বাংলাদেশের প্রাণীজ সম্পদ কেন্দ্রিক আপডেট। আমরা এটিও দেখতে পেলাম যে বাংলাদেশের প্রাণীজ সম্পদের সাথে সবচেয়ে জড়িত কারা। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু নেয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তারা কিন্তু এর প্রাতিষ্ঠানিকীকরণের জন্য নিয়োজিত এবং তারা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি স্বতন্ত্র মন্ত্রণালয় এবং যারা কিনা 1972 সালের 12 জানুয়ারি গঠিত হয়। এবং মোর ইম্পর্টেন্টলি দায়িত্বপ্রাপ্ত বর্তমান যিনি মন্ত্রী তিনি হচ্ছেন শমা রেজাউল করিম এবং রৌনক মাহমুদ হচ্ছেন সচিব। সো এটি বলার কারণটি হচ্ছে ক্ষেত্র বিশেষে এটিও কিন্তু বাংলাদেশের প্রাণীজ সম্পদের সাথে রিলেটেড, কারণ এই প্রাণীজ সম্পদের প্রাতিষ্ঠানিকীকরণ কিন্তু তারা করে থাকে। তো সেই সাপেক্ষে এই হচ্ছে আমাদের এক্সট্রা আরও কিছু তথ্য আমরা জেনে নিলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব।
আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, এবং আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমি লেকচারটিও কিন্তু এটি বলেই শুরু করেছি যে বাংলাদেশে কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্রচলনটি রয়েছে। আমরা প্রথম তথ্য প্রবাহে এর একটি রিফ্লেকশন দেখতে পাচ্ছি যে বাংলাদেশে যে ধরনের রাজনৈতিক দল ব্যবস্থা প্রচলিত সেটি হচ্ছে বহুদলীয়, এবং বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে 41টি। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে এখানে কিন্তু বাংলাদেশের যে নিবন্ধিত বলতে নির্বাচন কমিশনের আন্ডারে যে নিবন্ধিত ফ্যাক্টরগুলো রয়েছে সেই সাপেক্ষে কিন্তু এটিকে ইভ্যালুয়েট করা হয়। সেই সাপেক্ষে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা হচ্ছে কিন্তু মূলত 41টি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় যিনি সরকার প্রধান তিনি হচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি এই সরকার প্রধান হিসেবে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ কমরেড মনি সিং মৃত্যুবরণ করেন 1990 সালে। আমরা এটিও দেখতে পাচ্ছি ন্যাপ, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, এটি প্রতিষ্ঠিত হয় 1957 সালের জুলাই মাসে, এবং ন্যাপের প্রথম সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। একটু বলে রাখা ভালো, অনেকেই মনে করেন যে 1957 সালে একটি সম্মেলন হয় কাকমারি সম্মেলন, সেই কাকমারি সম্মেলনের মাধ্যমেই ন্যাপ প্রতিষ্ঠিত হয়। বিষয়টি এরকম না, কাকমারি সম্মেলন সম্পূর্ণ আলাদা একটি সম্মেলন, এবং ন্যাপ প্রতিষ্ঠিত হওয়ার আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তৎকালীন সময়ে তৎকালীন যে নেতারা ছিলেন তাদের সাথে একটু বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়, এবং তার পরবর্তীতে তিনি মূলত 1957 সালের জুলাই মাসের দিকে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ এটি তিনি প্রতিষ্ঠা করেন, এবং তিনি কিন্তু ন্যাপের প্রথম সভাপতি হিসেবে তিনি অধিষ্ঠিত ছিলেন। আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এটি প্রতিষ্ঠিত হয় 1980 সালে, আর একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, এবং এর বর্তমান সাধারণ সম্পাদক যিনি তার নাম হচ্ছে খালেকুজ্জামান, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে 23 জুন 1949 সালে যেটি হয় সেটা হচ্ছে KM দাস লেনের রোজ গার্ডেন অনুষ্ঠিত এক রাজনৈতিক কর্মী সম্মেলনে সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তারা পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি দল গঠন করেন, এবং উক্ত দলের সভাপতি হন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শামসুল হক। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুসলিম লীগ ছেড়ে দিয়ে এই নতুন দলে যোগদান করেন, এবং তাকে এই দলের পূর্ব পাকিস্তান অংশের যোগ্য সম্পাদক নির্বাচিত করা হয়। সো একটু গুরুত্বপূর্ণভাবে এটা বোঝা যাচ্ছে যে আসলে আমাদের যে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ তাদের কিন্তু ঐতিহাসিক একটি প্রেক্ষাপট এই তথ্যের সাথে জড়িত। সো আমরা দেখতে পাচ্ছি যে 1949 সালে আওয়ামী মুসলিম লীগের যে অবস্থা সেই অবস্থান থেকে কিন্তু এটি আমরা লক্ষ্য করতে পারছি খুব ভালোভাবেই। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের অন্য আরেকটি বৃহত্তম রাজনৈতিক দল। জেনারেল জিয়াউর রহমান 1978 সালের 1 সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টি দেশের তৃতীয় বৃহৎ দল, এবং 1986 সালের 1 জানুয়ারি জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে এই দলটি প্রতিষ্ঠিত হয়, যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর বাইরেও কিন্তু আমি একটু বলে রাখা ভালো যে একটি দল, যে আমি প্রথমেই বললাম বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দল, সো একটি দল যে নিবন্ধিত হিসেবে স্বীকৃত হয় এর কিন্তু দুটি শর্ত পূরণ বা কয়েকটি শর্ত পূরণ করতে হয়। শর্তগুলো আসলে কি আমরা একটু জেনে নেই। এটি উইকিপিডিয়া কর্তৃক এই তথ্যগুলো আমি তোমাদেরকে জানাচ্ছি। একটি হচ্ছে একটি দলকে আগের দুটি সংসদ নির্বাচনের প্রতীক সহ অন্তত একটি আসন নিশ্চিত করতে হবে, এটি হচ্ছে একটি শর্ত। আরেকটি শর্ত হচ্ছে যেসব আসনে তাদের প্রার্থীরা পূর্বোক্ত সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন সেসব আসনে মোট ভোটের প্রায় 5% নিশ্চিত করা, সেটিও একটি নিবন্ধনের একটি বিষয়। এবং আরেকটি বিষয় হচ্ছে লাস্টলি যে একটি কার্যকরী কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করতে হবে, অর্থাৎ যে কোনো নামে এটিকে একটি কেন্দ্রীয় কমিটির নামে রাখা যেতে পারে। কমপক্ষে 1/3 প্রশাসনিক জেলায় অফিস এবং অন্তত 100টি উপজেলা বা মেট্রোপলিটন থানাতে অফিস থাকতে হবে, এবং প্রতিটি উপজেলায় দলের সদস্য হিসেবে কমপক্ষে 200 জন ভোটার থাকতে হবে। সুতরাং এই যে পন্থাগুলো সেই পন্থাগুলো কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলের একটি বিষয়। আমরা অনেকেই জানি যে নিবন্ধিত রাজনৈতিক দল কোনগুলো, এই প্রশ্নটা চলে আসতে পারে। অনেক রাজনৈতিক দল আমরা জানি, যেমন নৌকার প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগ, ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এছাড়াও রয়েছে আমরা লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি রয়েছে, আমরা বাইসাইকেল প্রতীকে আরেকটি জাতীয় পার্টি রয়েছে, বাংলাদেশের সাম্যবাদী দলের প্রতীক চাকা, গামছা প্রতীক নিয়ে রয়েছে কৃষক শ্রমিক জনতা, কিংবা কাস্তে প্রতীক নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এছাড়াও আমরা দেখেছি কুলা প্রতীক নিয়ে বিকল্পধারা বাংলাদেশ, কিংবা হাতুড়ি প্রতীক নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। আমরা বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি রয়েছে যারা কিনা কুড়িঘর প্রতীক নিয়ে বা কবুতর প্রতীক নিয়ে গণতন্ত্রী পার্টি রয়েছে, সেরকম অনেকগুলো পার্টি রয়েছে। আবার আমরা গোলাপ ফুল নিয়ে জাকের পার্টিকে দেখেছি, তারা প্রতীক নিয়ে জেএসডি বা জাতীয় সমাজতান্ত্রিক দল রয়েছে। এছাড়াও উদীয়মান সূর্য এই প্রতীক নিয়ে গণফোরাম আমরা দেখেছি, যেটি জানা একটু গুরুত্বপূর্ণ বটে আমাদের জন্য। এছাড়া আমরা দেখেছি কাঁঠাল প্রতীক নিয়ে আরেকটি বাংলাদেশ জাতীয় পার্টি রয়েছে।
হাত পাখানি ইসলামী আন্দোলন বাংলাদেশ রয়েছে, মোমবাতি নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রয়েছে। সো এরকম আরও অনেকগুলো প্রতীক রয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বা রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, আরও অনেকগুলো নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। সো সেই সাপেক্ষে এই আলোচনাটি আমরা করে ফেলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ তথ্য, এবং এখানে এই অংশটি থেকে কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। খুবই মনোযোগ দিয়ে এই প্রশ্নটুকু আমাদের জেনে ফেলতে হবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাংলাদেশ সমবায় একাডেমি সেটি কিন্তু অবস্থিত হচ্ছে কুমিল্লাতে, যেটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে এটিও দেখতে পাচ্ছি যে BARD বার্ড, এই বার্ড এর প্রতিষ্ঠাতা হচ্ছেন আক্তার হামিদ খান। BARD বার্ড। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যে স্থানীয় শাসন অর্ডিন্যান্স বা অধ্যাদেশ যেটিকে বলা হয়, সো স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি করা হয় 1976 সালে। আমরা একই সাথে এটিও দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান বাংলাদেশের গ্রামাঞ্চলে ও নগরাঞ্চলে স্থানীয় সরকার কিন্তু বিদ্যমান রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে 3 স্তরে এই স্থানীয় সরকারকে বর্ণনা করা হয়, যেখানে 3টি স্তরের মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ, রয়েছে উপজেলা পরিষদ, রয়েছে জেলা পরিষদ। সেই 3টি স্তর আমরা ক্লিয়ার। এবং নগরাঞ্চলে কিন্তু 2টি স্তর রয়েছে, যে 2টি স্তর হচ্ছে স্থানীয় সরকার রয়েছে, তারা হচ্ছে পৌরসভা এবং সিটি কর্পোরেশন। সো এই সাপেক্ষে এই তথ্যটি জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটি বিষয় আমরা স্লাইডটি তথ্যগুলো বলে একটু শেষ করি, তাহলে বুঝতে পারবো আমরা যে বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমি আবার বলছি, বাংলাদেশে স্থানীয় পর্যায়ে ক্ষুদ্রতম স্বায়ত্তশাসিত প্রশাসনিক কাঠামো হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমরা দেখতে পাচ্ছি থানার পরিবর্তে উপজেলা নামকরণ করা হয়। এটি হচ্ছে করা হয় 14 মার্চ 1983 সালে, যে থানার পরিবর্তে উপজেলা নামকরণের প্রসেসটি। আমরা দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ বাতিল ঘোষণা করা হয় 1991 সালের 23শে নভেম্বর, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ 13 জন নিয়ে গঠিত, যার মধ্যে একজন হচ্ছেন চেয়ারম্যান, 9টি ওয়ার্ডে 9 জন সদস্য এবং 3 জন হচ্ছেন নির্বাচিত নারী সদস্য। এবং একই সাথে লাস্টলি আমরা এটি দেখতে পাচ্ছি যে উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় 3 ডিসেম্বর 1998 সালে। এখন যে কনসেপ্টটি আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমাদের এই উপজেলা পর্যায়ের ক্ষেত্রে এই যে স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে আমরা কথা বললাম, এটি কিন্তু প্রাথমিকভাবে সত্য যে বাংলাদেশে 3 স্তর বিশিষ্ট স্থানীয় সরকার রয়েছে। অর্থাৎ প্রথম স্তরে প্রশাসনিক একক বিভাগ পর্যায়ে কোনো স্থানীয় সরকার নেই। দ্বিতীয় স্তরে প্রশাসনিক একক জেলা পর্যায়ে, যেটি স্থানীয় সরকার 64 জেলায় জেলা পরিষদ রয়েছে, উপজেলা পর্যায়ে উপজেলা পরিষদ রয়েছে, গ্রাম এলাকায় ইউনিয়ন পরিষদ রয়েছে, ছোট শহর এলাকায় পৌরসভা ও বড় শহর রয়েছে সিটি কর্পোরেশন রয়েছে, যেগুলো স্থানীয় সরকারের একটা অংশ। এবং বর্তমান স্থানীয় সরকার বডিতে 3 জন মহিলা সদস্যদের যে আসন সেটি সংরক্ষিত হয়, যেটি কিনা 1976 সালে আমরা দেখেছি তৎকালীন সরকার সেটিকে চালু করে। সো আমরা দেখি যে জেলা পরিষদ বিষয়ে আমরা আলোচনা করি, যেহেতু আমরা 3টি বিষয় বললাম, যে জেলা পরিষদ, উপজেলা পরিষদ বা ইউনিয়ন পরিষদ। সো জেলা পরিষদ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি একক, যা রাষ্ট্রে বিদ্যমান প্রায় 3 ধরনের স্থানীয় সরকার ব্যবস্থার জেলা পর্যায়ে কাজ করে, এবং এর প্রধান হচ্ছেন জেলা পরিষদ চেয়ারম্যান। এবং এই সংস্থাটি মূলত 8টি খাত নিয়ে কাজ করে। আমরা এরপর দেখতে পাচ্ছি উপজেলা পরিষদ নিয়ে যদি আমরা একটু জানার চেষ্টা করি, উপজেলা পরিষদ কিন্তু মূলত বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার আরেকটি একক অংশ, যেখানে কিনা উপজেলার প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত পরিষদ, তারাই মূলত উপজেলা পরিষদ হিসেবে নির্বাচিত হয়। এবং সর্বশেষ আমরা যদি ইউনিয়ন পরিষদ নিয়ে আলোচনা করি, ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন হলো বাংলাদেশের পল্লী অঞ্চলের সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট, এবং গ্রাম চৌকিদারি আইনের প্রায় 1870 অধীনে 1870 সালে কিছু পল্লী সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হলে এই ইউনিয়নের সৃষ্টি হয়। এবং এই আইনের অধীনে প্রতিটি গ্রামে পাহারা টহল ব্যবস্থা চালু করার উদ্দেশ্যে কতগুলো গ্রাম নিয়ে একটি করে ইউনিয়ন গঠিত হয়, এবং ইউনিয়ন গঠনের বিস্তারিত দিক নির্দেশনাগুলো লিপিবদ্ধ রয়েছে বেঙ্গল চৌকিদারি যে ম্যানুয়াল রয়েছে, সেই ম্যানুয়ালের 2য় ও 3য় অনুচ্ছেদে। এবং এই প্রক্রিয়ার বিকাশের মধ্য দিয়ে একটি স্থানীয় সরকার ইউনিটের ধারণা সৃষ্টি হয়। প্রাথমিক পর্যায়ে এর যে ভূমিকা, সেটি নিরাপত্তামূলক কর্মকাণ্ডে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীকালে এটি স্থানীয় সরকারের একটি প্রাথমিক ইউনিটের ভিত্তিরূপ হিসেবে গড়ে ওঠে। এবং বর্তমান বাংলাদেশ উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী 4571টি ইউনিয়ন রয়েছে। এবং যদি গ্রামের সংখ্যা বলি, যেহেতু 9টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন গঠিত হয়, বাংলাদেশের গ্রামের সংখ্যা কিন্তু প্রায় 87,191টি। এই তথ্যটিও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাপনার বেসিক যে থিং রয়েছে, সেই বেসিক জায়গাগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মুভ করি। আমরা আমাদের পরবর্তী যে আলোচনাটি করব সেটি হচ্ছে বাংলাদেশের গণমাধ্যম।
সো বাংলাদেশের গণমাধ্যম, আমি প্রথমেই বলেছি বাংলাদেশের গণমাধ্যম আলোচনা আসলে এখানে দুটি আলোচনা, অনেকগুলো আলোচনা আসে, রেডিও আসে, টেলিভিশন আসে, প্রিন্ট মিডিয়া নিয়ে আলোচনা আসে। সো আমরা এই আলোচনাগুলোই নিয়ে মূলত আমাদের আজকের এই আলোচনার অংশটি সন্নিবেশিত করেছি। প্রথমেই যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে রেডিও নিয়ে এখানে আলোচনা হচ্ছে। সো খুব স্বাভাবিকভাবে আমরা এখানে যে বিষয়টি আলোকপাত করার চেষ্টা করবো বাংলাদেশ বেতার সংক্রান্ত, যেটি কিনা বাংলাদেশের সরকারি যে অবস্থান থেকে যেই রেডিওটিকে দায়িত্ব বা যে রেডিওর কথাটি বলা হয় সেটি হচ্ছে বাংলাদেশ বেতার। সো বাংলাদেশ বেতারের যে প্রতিষ্ঠা বা স্থাপনটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে মূলত 1927 সালের 26শে আগস্ট, এটি আমরা দেখতে পাই। এবং একটু বলে রাখা ভালো যে একদম প্রাথমিকভাবে বাংলাদেশের যে বেতারটি ছিল সেই বেতারের নাম কিন্তু অন্য ভিন্ন ছিল। সেই নামটি ছিল যে ঢাকা ধ্বনি বিস্তার কেন্দ্র, এবং পরবর্তীতে অনেকে বলে থাকেন যেটি 1939 সালের 16 ডিসেম্বর থেকে এটি সম্প্রচার হয়। কিন্তু মূলত এটি সব থেকে পারফেক্ট, যেটি হচ্ছে বাংলাদেশের বেতারের প্রতিষ্ঠা স্থাপনটি হচ্ছে মূলত 1927 সালের 26শে আগস্ট। এবং মূলত আমি যদি একদম বেসিকভাবে বলি যে বাংলাদেশের গণমাধ্যম বলতে আসলে কী বোঝায়, সেটি কিন্তু খুব স্বাভাবিক যে মুদ্রিত সম্প্রচার এবং অনলাইন গণমাধ্যমও কিন্তু বোঝায়। এবং এখানে সংবাদপত্রের স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা বা যুক্তিসঙ্গত বিধিনিষেধ সহ যে নিশ্চয়তা, সেখানেও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে গণমাধ্যমের কনসেপ্টগুলো উল্লেখ করা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেতারের সদর দপ্তরটি রয়েছে ঢাকার আগারগাঁতে অবস্থিত, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা একই সাথে দেখতে পাচ্ছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটি অবস্থিত চট্টগ্রামের কালুরঘাটে ছিল, এটি অবস্থিত স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেতারের পূর্ব নাম কি? পূর্ব নাম হচ্ছে রেডিও বাংলাদেশ, এবং এই পূর্ব নামটি ছিল 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত এই নামটি ছিল। আমরা দেখতে পাচ্ছি প্রথম FM চ্যানেল হচ্ছে রেডিও টুডে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই FM চ্যানেল অর্থাৎ এই রেডিওর ক্ষেত্রে যেটা আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশে কিন্তু যদি আমরা 2018 সালের পার্সপেক্টিভ থেকে চিন্তা করি, ওই সময়তে কিন্তু 41টি প্রায় বেসরকারি টেলিভিশন কেন্দ্র রয়েছিল, এবং বাংলাদেশে প্রায় 15টি AM এবং 13টি FM চ্যানেল ছিল 2006 সালের হিসাবে। এবং 6-এর পরবর্তীতে আরও অনেকগুলো চ্যানেল চলে এসেছে, সেই কনসেপ্টগুলো সম্পর্কে আসলে খুব বেশি ধারণা করা যায়নি। কিন্তু এই সংখ্যাটি আসলে গুরুত্বপূর্ণ না, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি সেটি হচ্ছে যে বাংলাদেশের এই বর্তমান রেডিওর যে প্রথম FM চ্যানেল কোনটি, সেটি আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ FM রেডিও চ্যানেল 2009 পর্যন্ত যেটি জানা গিয়েছে সেটা হচ্ছে রেডিও ABC, যেটি কিনা 2009 সালের 7 জানুয়ারিতে এই রেডিও চ্যানেলটি জন্ম নেয়। আমাদের যেটি এরপর জানতে হবে সেটি হচ্ছে যে আমাদের পরবর্তী আলোচনার দিকে আমরা মুভ করবো, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের টেলিভিশন সংক্রান্ত আলোচনা, বাংলাদেশ টেলিভিশন, এটি আসলে স্থাপিত হয় 1964 সালে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বাংলাদেশের টেলিভিশনের ক্ষেত্রে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয় কিংবা সদর দপ্তর, যেটি কিনা আমরা বলি না কেন, সেই সদর দপ্তর অবস্থিত হচ্ছে রামপুরা। অনেকেই আমরা রামপুরা টিভি সেন্টারের নাম শুনেছি। তো সেই সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশনের সদর দপ্তর বা প্রধান কার্যালয় হচ্ছে রামপুরাতে অবস্থিত। আমরা আমাদের পরবর্তী তথ্য কণিকায় দেখতে পাচ্ছি, প্রবাহে দেখতে পাচ্ছি যে বিটিভির বা বাংলাদেশ টেলিভিশনের প্রথম শিল্পী তিনি হচ্ছেন মূলত ফেরদৌসী রহমান। এবং আমরা বাংলাদেশ টেলিভিশন নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের যে সরকারি টেলিভিশন সংস্থা হচ্ছে মূলত বিটিভি, যেটি কিনা 1964 সালের 25শে ডিসেম্বর এটি সাদা কালো সম্প্রচার শুরু করে, এবং সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে ছিল। মুক্তিযুদ্ধের পরের নাম পরিবর্তন করে যে বর্তমান নামটি রয়েছে সেই বর্তমান নামটি রাখা হয়, এবং এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং রেডিওর ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে আসলে অনেক FM রেডিও কিন্তু শেষের দিকে হয়েছে, যে সর্বশেষ রেডিও কিন্তু এগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে টিভির ক্ষেত্রে একটু বলা যায় যে বাংলাদেশের টেলিভিশনের যে বিভিন্ন ধরনের সম্প্রচার কেন্দ্র, এগুলো কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, এবং আমরা এখানে কিন্তু উপকেন্দ্র দেখতে পাচ্ছি, সেই আলোচনা আমরা আসবো। এবং তার আগে একটু এই সম্পর্কে আরেকটু বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের যে 1980 সাল থেকে কিন্তু এটি রঙিন সম্প্রচার শুরু করে, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখানে দেখতে পাচ্ছি রঙিন টেলিভিশন বা রঙিন সম্প্রচার, সেটি 1980 সালে এই সম্প্রচারটি শুরু হয়। আমরা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র হচ্ছে দুটি, একটি হচ্ছে ঢাকার রামপুরাতে এবং আরেকটি হচ্ছে চট্টগ্রাম। আমরা দুটি স্থাপনের অবস্থানে দেখতে পাচ্ছি। রামপুরা টেলিভিশন কেন্দ্র স্থাপিত হয় 1975 সালে, এবং চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র এটি স্থাপিত হয় 1996 সালে। এবং ঢাকা শহরের রামপুরা এলাকায় এই রামপুরাটি রয়েছে, এবং চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায়
ওই চট্টগ্রামের স্থানীয় সম্প্রচার কেন্দ্রটি রয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে বাংলাদেশ টেলিভিশন অনেকগুলো সম্প্রচার কেন্দ্র উপকেন্দ্র রয়েছে এবং সেই উপকেন্দ্রের সংখ্যাটি হচ্ছে মোট 14টি বাংলাদেশ টেলিভিশনের যে উপকেন্দ্রগুলো রয়েছে। এবং আমরা এটিও দেখতে পাচ্ছি বিশ্বে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার কার্য পরিচালনার জন্য যে চ্যানেলটি, সেই চ্যানেলটি হচ্ছে বিটিভি ওয়ার্ল্ড। এবং একই সাথে আমরা এটিও দেখতে পাচ্ছি সংসদ কার্যক্রম সম্প্রচারের জন্য বিটিভির নতুন চ্যানেল সেটি হচ্ছে বিটিভি সংসদ। এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে মনোনিবেশ করব। আমরা আমাদের পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবাদপত্র, খুবই বেসিক কিছু তথ্য নিয়ে মূলত বাংলাদেশের এই সংবাদপত্রের আলোচনাটি করা হচ্ছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম প্রকাশিত বাংলা পত্রিকার নাম হচ্ছে সমাচার দর্পণ। আমরা দেখতে পাচ্ছি যে পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। মূলত এই পোর্শনটি আলোচনার জায়গাটি খুবই বাছা বাছা কিছু প্রশ্ন কেন্দ্রিক অবস্থান নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এরপরেও দেখতে পাচ্ছি সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন, যেটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি দেশের নারীদের প্রকাশিত সাপ্তাহিক পত্রিকার নাম হচ্ছে বেগম, যেটি কিনা খুবই আলোচিত পত্রিকা এবং ছিল। বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম কিন্তু ঠিক এইটাই, অর্থাৎ বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসাস। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অন্যান্য সংবাদ সংস্থার নাম কি, তারা হচ্ছে যথাক্রমে ইস্টার্ন নিউজ এজেন্সি এনা, রয়েছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবি, রয়েছে আনন্দ বাংলা সংবাদ বা যেটিকে বলা হয় আবাস, রয়েছে মিডিয়া সিন্ডিকেট, নিউজ মিডিয়া, বিএনএস, এরকম আরও বাংলাদেশের সংবাদ সংস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম ছিল উত্তরাধিকার, যেটি খুবই গুরুত্বপূর্ণ জানা আমাদের জন্য। দৈনিক আজাদ পত্রিকাটি প্রকাশ করা হয় 1936 সালে। আমরা দেখতে পাচ্ছি সংবাদ প্রভাকর, এই পত্রিকাটি প্রকাশ হয় 1831 সালের 28 জানুয়ারি। এবং লাস্টলি আমরা যে তথ্যটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ধূমকেতু পত্রিকা। এই ধূমকেতু পত্রিকা মূলত প্রকাশ হয় 1922 সালে। সো এই ছিল মূলত বাংলাদেশের সংবাদপত্র কেন্দ্রিক অনেকগুলো বেসিক তথ্য, যে বিষয়গুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনায় লক্ষ্য করব বর্তমান বাংলাদেশের সংবাদপত্রের ক্ষেত্রে যে সংবাদ সম্পাদকগণ, তাদের নাম আমরা পড়ব। কিন্তু তাদের নামগুলো জানার আগে আমরা একটু এই সম্পর্কে জানবো যে বাংলাদেশের সংবাদপত্র কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আওতাধীন। এবং এখান থেকে যে উইকিপিডিয়া অনুযায়ী আমরা যদি 2018 পরবর্তী হিসাবটি লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে বাংলাদেশে নিবন্ধিত পত্রপত্রিকার সংখ্যা 3061টি, যার মধ্যে অনলাইন গণমাধ্যম কিন্তু অন্তর্ভুক্ত নয়। এবং এর মধ্যে 1268টি ঢাকা থেকে এবং 1793টি অন্যান্য জেলা থেকে প্রকাশিত হয়। এবং এর মধ্যে দৈনিক হচ্ছে প্রায় 1213টি, অর্ধ সাপ্তাহিক হচ্ছে 3টি, সাপ্তাহিক হচ্ছে 1181টি, পাক্ষিক হচ্ছে 213টি, মাসিক 410টি, দ্বিমাসিক 8টি, ত্রৈমাসিক 28টি, চতুর্মাসিক 1টি, ষান্মাসিক 2টি এবং একটি বার্ষিক পত্রিকাও কিন্তু এর মধ্যে রয়েছে। সুতরাং অনেক ব্যাপ্তিমূলক একটি সংখ্যা বলা চলে সংবাদপত্রের ক্ষেত্র। সো আমরা একটু আলোচনা করব যে বর্তমান সংবাদপত্রের ক্ষেত্রে সম্পাদকদের নামগুলো কি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে দৈনিক প্রথম আলো, এর সম্পাদক হচ্ছেন মতিউর রহমান। আমরা দেখতে পাচ্ছি দ্য ডেইলি স্টার সংবাদপত্রের সম্পাদক হচ্ছেন মাহফুজ আনাম। আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ, এর সম্পাদক হচ্ছে ইমদাদুল হক মিলন। আমরা দেখতে পাচ্ছি দৈনিক ইত্তেফাক, এর সম্পাদক হচ্ছেন তাসমিমা হোসেন। আমরা দেখতে পাচ্ছি দৈনিক জনকণ্ঠ, এর সম্পাদক হচ্ছেন আতিকুল্লাহ খান মাসুদ, তিনি রয়েছেন। যুগান্তরের সম্পাদক হচ্ছেন তাসমিমা হোসেন। আমরা দেখতে পাচ্ছি যায় যায় দিন, এর সম্পাদক হচ্ছেন সাইদ হোসেন চৌধুরী। সো এই ছিল মূলত বাংলাদেশের যারা বর্তমান সংবাদপত্র বা খুবই জনপ্রিয় সংবাদপত্র যেগুলো রয়েছে তাদের সম্পাদকদের নামের তালিকা। এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন একটু আলোচনা করার চেষ্টা করব আমাদের যে পূর্ববর্তী বছরের প্রশ্ন, সেটি লেকচার সাপেক্ষ হতে পারে, সেটি লেকচার রিলেটেড হতে পারে, সেটি গুরুত্বপূর্ণ সাপেক্ষ হতে পারে। সো আমরা সেই পূর্ববর্তী বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথমেই যেটি দেখতে পাচ্ছি, মাধবকুণ্ড প্রাকৃতিক জলপ্রপাতটি আসলে কোথায় অবস্থিত। সো এটি ঢাকা ইউনিভার্সিটি 2018 সালে এসেছে এবং এটি উত্তরটি হচ্ছে মৌলভীবাজার জেলার বড়লেখায়। আমরা এটি ডি ইউনিটে এই প্রশ্নটি দেখতে পেলাম। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া কোনটি, এটিও ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2009-2006 সালে এসেছে। জগন্নাথ ইউনিভার্সিটি ডি ইউনিটেও 2006 সালে এটি এসেছে। সো বেসিক্যালি বাংলাদেশের সর্বোচ্চ চূড়া হচ্ছে তাজিংডং বা যেটিকে বিজয় বলা হয়। আমরা দেখেছি বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে। সো ভারত ও মায়ানমারের সীমান্ত রয়েছে যার সাথে সেটা হচ্ছে
রাঙামাটি, এবং এই প্রশ্নটিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2009 সালে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে 2012 সালে এটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি, এবং আমরা সবাই এবং কম বেশি অনেকেই সেটি জানি, সেটা হচ্ছে যে এই বাংলাদেশের প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটিও কিন্তু ঢাকা ইউনিভার্সিটির যে ডি ইউনিট সেখানে 2002 সালে চলে এসেছে এটি। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের কোন দ্বীপে পাহাড় রয়েছে। সো মূলত এই প্রশ্নটিও ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটে 2002 সালে এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বি ইউনিটে 2010 সালে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি 2005 সালে এসেছে। উত্তরটি হচ্ছে মহেশখালী, অর্থাৎ বাংলাদেশের মহেশখালী নামক দ্বীপে পাহাড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দুবলার চর কোথায় অবস্থিত, এটি হচ্ছে এটি প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2016 সালে এবং জগন্নাথ ইউনিভার্সিটি বি ইউনিটে 2011 সালে এসেছে। এর উত্তরটি হচ্ছে সুন্দরবনে অবস্থিত যে দুবলার চর সেটি। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বাংলাদেশের বৃহত্তম হাওর এটি আসলে কোথায় অবস্থিত। সো মূলত বাংলাদেশের বৃহত্তম কোনটি, এটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে 2010 সালে এসেছে। সো এর উত্তরটি হচ্ছে হাকালুকি হাওর, এটি বাংলাদেশের বৃহত্তম হাওর বটে। এবং কোনটি স্থানীয় সরকার নয়, এই প্রশ্নটি বিসিএস 38তম বিসিএস এসেছে, এবং যে অপশনগুলো ছিল সেই সাপেক্ষে উত্তরটি হবে পল্লী সমবায়, তারা মূলত স্থানীয় সরকারের মধ্যে পড়ে না। এবং লাস্টলি, কবে নারীরা ইউনিয়ন পরিষদের আসনে সরাসরি নির্বাচন করে, যেটি ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2005 সালে এবং 2003 সালে এসেছে, এটি হচ্ছে উত্তরটি 1997 সাল থেকে। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের লেকচার রিলেটেড কিংবা কিছুটা গুরুত্বপূর্ণ পূর্ববর্তী বছরের প্রশ্নসমূহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য, এই লেকচারটি উপভোগ করার জন্য, এবং আশা করি আপনারা এই লেকচারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নটিকে খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। চেষ্টা করবেন মানচিত্র দেখে পড়ার। সাধারণ জ্ঞান এতটা কঠিন নয়, খুবই ঠান্ডা মাথায় বা আমরা যদি খুব মনোযোগ সহকারে অ্যানালিসিস করার চেষ্টা করি, অবশ্যই অনেক কিছু আমাদের কাছে সহজ হয়ে যাবে। এবং অবশ্যই অ্যাডমিশন প্রোগ্রামের প্রত্যেকটি লেকচার 10 মিনিট স্কুলের সাথে থেকে এখান থেকে বোঝার জন্য কানেক্টেড থাকবেন, এবং আশা করি আপনারা সবাই বুঝতে সক্ষম হবেন। সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজকের লেকচার এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন।